তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউ আছি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যে মেন বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই 15ই আগস্ট মানে 14ই আগস্ট সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, বাট 15ই আগস্টের উইকেন্ডেই বলা যেতে পারে। এই 15ই আগস্টের উইকেন্ডে যেসব সিনেমা মুক্তি পাচ্ছে, মূলত ন্যাশনাল লেভেলের দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া লেভেল টার্গেট করে বানানো হচ্ছে সিনেমাগুলো। এক হচ্ছে কুলি, আর একদিকে ওয়ার 2। এবং আমাদের রিজিয়ান লেভেলে বাংলায় শুধু একমাত্র রিলিজ করছে ধূমকেতু, যেটা হয়তো বাংলা ভাষায় রিলিজ করবে, হয়তো অন্যান্য ন্যাশনালি রিলিজ করলো অন্যান্য স্টেটে, সেটা দিল্লি হোক, মহারাষ্ট্র হোক, যেখানে হোক রিলিজ কিন্তু করলো। হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এইসব জায়গায় বাংলা সিনেমার একটা অডিয়েন্স আছে, সেসব জায়গায় তারা রিলিজ করলো আলাদাভাবে। বাট এখানটায় ডাবড করে প্যান ইন্ডিয়ার লেভেলে কিন্তু ধূমকেতু রিলিজ হচ্ছে না। মূলত তাদের টার্গেটটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে পুরো প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু তারা দুটো সিনেমা আসে, একটা ওয়ার 2 একটা কুলি, এবং তারা দুইজন একে অপরকে কিন্তু কড়া চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিচ্ছে। এবং এই তিনটে সিনেমার বক্স অফিস ফেট কী হতে চলেছে, এবং তার সাথে সাথে ধূমকেতু এখানটা পারফর্ম করতে পারবে কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই যাবতীয় বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো। তার ভিডিওটি শুরু করা যাক। এবং তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই, যে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে চলেছে, এবং আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি কিন্তু এই ভিডিওটার সাথে জুড়ে থাকবেন। এবং আপনাদের মূল্যবান মন্তব্য যেটা আছে, সেটা কিন্তু নিচে কমেন্ট বক্স খোলা রইল, সেখানটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। এবং ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে দিতে চাই, যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, তাহলেও কিন্তু এরকম নানা রকম ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে আসতে কিন্তু থাকবে। তা প্রথমে যদি ওয়ার 2 নিয়ে কথা বলি, তা দেখুন ওয়ার 2 এর মানে টিজার বা ট্রেলারটা, সেটা কিন্তু একটা মিক্সড। টিজারটা খুব বাজেভাবে ক্রিটিসাইজ হয়েছে, একটা ব্যাকল্যাশ কিন্তু পেয়েছে, কিন্তু ট্রেলারটা একটু বেটার করেছে টিজারের থেকে, ভিজুয়ালসের দিক থেকেও একটু বেটার করেছে, বাট খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে ভিজুয়ালসের দিক দিয়ে ট্রেলারটা, সেটা কিন্তু নয়। বাট সেটাই কিন্তু রেসপন্স যেটা আছে ট্রেলারটা, সেটা কিন্তু একটা মিক্সড কিন্তু রেসপন্স কিন্তু আছে। অনেকের খুব ভালো লাগছে, অনেকের অ্যাভারেজ লাগছে, অনেকের কিন্তু খারাপ লাগছে। আমার যেরকম অ্যাভারেজ লেগেছে, মানে ঠিকঠাক একটা ট্রেলার কিন্তু হয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আয়ান মুখার্জিকে নিয়ে আমি যখন কালকে একটা ভিডিও করেছি গতকাল, সেখানটা কিন্তু আমি নানা রকম দিকপত্র নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটার মধ্যে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন, ওইখানটা কিন্তু আলোচনা কিন্তু হয়েছে। এখানটা বক্স অফিস ফেট নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন মানে সিনেমার দিকপত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তা দেখুন ওয়ার 2 এর যে মূলত গল্পটা হতে চলেছে, সেটা কাইন্ড অফ ওয়ারেরই গল্প হতে চলেছে। সেটাকে রিহার্স করে হয়তো এখানটা প্রেজেন্ট করবে, হয়তো একটা আলাদা থাকবে এই সিনেমা। আমরা ওয়ারের মধ্যে কি গল্পটা দেখতে পেয়েছিলাম, ওয়ারের মধ্যে গল্পটা আমরা এটাই দেখতে পেয়েছিলাম, যে কাবির রোগ এজেন্ট হয়ে গেছে, খালিদের ক্যারেক্টারটা তাকে হান্ট ডাউন করছে কোথাও না কোথাও গিয়ে। তার থেকে টুইস্টটা অন্যরকম ছিল। বাট ওয়ার 2 এর ক্ষেত্রেও কিন্তু সেরকমই কিন্তু তারা পোর্ট্রে করার চেষ্টা করছে, যে হিরো ভিলেনের কনফ্লিক্ট, যে এখানটা ঋত্বিক রোশন সেও আবার রোগ এজেন্ট হয়ে গেছে, এবং এই যে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা আছে তাকে হান্ট ডাউন করার চেষ্টা করছে। অনেকে দেখছি থিওরি এটা দিচ্ছে যে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটা এটা সে সুপার সোলজার হতে চলেছে, বাট আমার সেটা মনে হয় না। কারণ সুপার সোলজার যদি হতো, তাহলে সুপার সোলজারের পুরো বডিটাই তো আয়রনের হতো। কারণ মানুষের মতন দেখতে পাচ্ছি, যেখানটা মুখ বা হাত পা কেটে গেছে ট্রেলার বা টিজারের মধ্যে যেই সব সিনগুলো দেখানো হচ্ছে, সেখান থেকে কিন্তু রক্ত কিন্তু ঝরছে। আমার এটা মানে এই থিওরিটার সাথে আমি কোথাও অ্যাগ্রি করতে পারছি না, যে সে পুরোপুরি একটা সুপার সোলজার হতে চলেছে। বাট এই ট্রেলারটা দেখলে একটা জিনিস ফিল হয়, যে মনে হয় কি শপথ গ্রহণের একটা কোথাও না কোথাও বিষয় চলে আসছে। কারণ এখানটা জুনিয়র এনটিআর বা এখানটা কাবিরের ক্যারেক্টারটা যেই কথাটা বলছে ঋত্বিক রোশন, যে মনোলগের ডায়লগগুলো দিচ্ছে, সেই ডায়লগগুলো দেখে মনে হচ্ছে তারা কোথাও না কোথাও শপথ নিচ্ছে কোনো কিছুর জন্য, ইন্ডিয়ার জন্য তারা শপথ নিচ্ছে, যে ইন্ডিয়াকে তারা যেই করে হোক রক্ষা করবে, দুইজনের জায়গা থেকে দাঁড়িয়ে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে সিনেমাটা দেখুন, সিনেমাটার যে ভিজুয়ালসটা, সেটা কিন্তু খুব একটা যে আপ টু দ্য মার্ক হচ্ছে, সেটা কিন্তু বলা যেতে পারে না। কারণ এখানটা আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, এখানটা একটা রেসিং ট্র্যাকের মধ্যে সিন দেখানো হচ্ছে, ফর্মুলা ওয়ানের এই রেসিং ট্র্যাকের মধ্যে গাড়িগুলো যেই দিকে আসছে তার উল্টো দিকে কিন্তু এই গাড়িটা যাচ্ছে, এবং গাড়িটার থেকে নাইট্রোজেন বেরাচ্ছে। এবং এই যে যেই গাড়িটাই করে যাচ্ছে অ্যাকচুয়ালিতে, সেই গাড়িটা অ্যাকচুয়ালি ওটা গাড়ি না স্পিড বোট, সেটা কিন্তু বোঝা কিন্তু যাচ্ছে না। রং রুট দিয়ে গাড়িটা যাচ্ছে, এবং আমরা ছোটোবেলায় গেম খেলতাম, গেমের গ্রাফিক্স অনেকটা এর থেকে বেটার হতো। আর ছোটোবেলায় যদি আপনারা এনএফএস যদি খেলে থাকেন, মানে নিড ফর স্পিডেও কিন্তু সেম আমরা কিন্তু যখন খেলতাম, অনেকে ক্যাফেতে গিয়ে খেলেছে, বা যাদের নিজস্ব পিসি ছিল তারা বাড়িতে বসে খেলতো, ওখানটায় কিন্তু গ্রাফিক্সের কাজ এর থেকে বেটার। অনেকে বলছে যে হয় এই সিনটাকে যারা গেম খেলছে তাদের ওখান থেকে স্ক্রিনশট, যেরকম আমরা ইউটিউবের ভিডিও ক্ষেত্রে করে থাকি, যে ডাউনলোড করি নাহলে স্ক্রিনশট নিয়ে আমরা ওই ভিডিওটা মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি কাইন্ড অফ একটা ছবিটাকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে
এবার আমি বলবো যে ওই জায়গার মানে যেই মানে গেমিং এর মতন অ্যাকচুয়ালি ফিলটা আসছে, কিন্তু এর থেকে গ্রাফিক্সের কাজ গেমিং এ অনেক বেটার হতো। এবার দেখা সিনেমাতে কতটা বেটার করতে পারে, বাট খুব একটা যে বেটার করতে পারবে সেটা কিন্তু আমার মনে হয় না, কারণ আর কয়েকটা দিন হাতে টাইম আছে, আর 2 সপ্তাহ মতন হাতে টাইম আছে, তারপরে এই সিনেমা মুক্তি পেতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ওয়াইআরএফ একটা যে জিনিসটা করে সেটা হচ্ছে তাদের অ্যাগ্রেসিভলি একটা যেটা মার্কেটিং বা প্রমোশন বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা করে থাকে, যে ডিস্ট্রিবিউশনটা তারা অ্যাগ্রেসিভলি করে থাকে, যে নো শো শেয়ারিং। তারা ন্যাশনাল মাল্টিপ্লেক্সের সাথে কোনো ট্যান্ডাই ম্যান্ডাই করতে পারে না, যেটা পিভিআর আইনক্স বা সিনেপলিস আছে তাদের সাথে কোনো ট্যান্ডাই ম্যান্ডাই করতে পারে না, কিন্তু তারা মেন যে ট্যান্ডাই ম্যান্ডাইটা করবে সেটা হচ্ছে লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের উপর, যে আমাদের এই সিনেমাটা চালাও, আমাদের এই সিনেমাটা পুরো শো সংখ্যা দিয়ে দিতে হবে, যতগুলো শো তোমরা চালাও একটা হলে 3টে 4টে যাই শো সংখ্যা চালাও পুরোটাই ওয়ার্ড টুকে দিয়ে দিতে হবে। অনেক সময় তো তারা কোল্যাব করে দেয় এই জিনিসটাকে, ক্লাব করে চালিয়ে দেয়, যে আমাদের এই বড় পরবর্তীকালে একটা ইভেন্ট ফিল্ম আসছে, ওই ইভেন্ট ফিল্মটাকে এর সাথে ক্লাব করে দিচ্ছি, যদি এই সিনেমাটা না চালাও তাহলে ওই ইভেন্ট ফিল্মটাকে তোমরা দেবো না, তোমাদেরকে দেবো না। ওয়ার টু নিজেই একটা ইভেন্ট ফিল্ম হতে চলেছে, বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আর নেক্সট কোনো ইভেন্ট বড় ফিল্ম কিন্তু আসতে চলেছে না, মানে আসছে না। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ওই 25শে ডিসেম্বরের উইকেন্ডে, ওই ক্রিসমাস উইকেন্ডে একটা সিনেমা আসতে চলেছে, স্পাই ফ্র্যাঞ্চাইজির সিনেমা, যেখানটায় শারবারি বাগ এবং আলিয়া ভাট দুজনেই আছে। এর যে স্পাই ইউনিভার্সের আরেকটা যে সিনেমা আসতে চলেছে আলফা, যেখানে আলিয়া ভাট এবং শারবারি বাগ থাকবে, সেই জায়গাতেও কিন্তু তাদের একটা যে বড় একটা ইভেন্ট ফিল্ম হতে চলেছে ওটা কিন্তু বলা যেতে পারে না, হ্যাঁ ইভেন্ট ফিল্ম, বাট খুব একটা বড় একটা ইভেন্ট ফিল্ম কিন্তু নয়, কারণ একটা মেল সুপারস্টারের যে ডমিনেশন থাকে একটা বক্স অফিসের মধ্যে, এবং মানুষ যখন একটা সিনেমা দেখতে একটা মানে এরকম মাসালা ধর্মী সিনেমা, যেগুলো অ্যাকশন বেসড সিনেমা, এই ইভেন্ট ফিল্মগুলোকে মানুষ অ্যাকচুয়ালি দেখতে চায় হচ্ছে মেল সুপারস্টারদের জন্য, এবং তাদেরই কিন্তু দাবদাবাটা বক্স অফিসে বেশি থাকে, এবং তাদের একটা যখন সিনেমা আসে বলা যেতে পারে ওটা কাইন্ড অফ একটা ইভেন্ট ফিল্ম। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের তো দেশে দেখুন, আমাদের দেশে হয়তো মেল সুপারস্টারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এবার ফিমেল সেন্ট্রিক যে কাজগুলো হয় সেগুলো ওটিটিতে আসলে সেগুলো অ্যাপ্রিসিয়েশন পায়, কিন্তু হলে গিয়ে কিন্তু মানুষ অত দেখে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু ক্লাব করে দিতে পারবে না, যে কারণ ওটার বক্স অফিসটা না অত বেশি হিউজ নাম্বার হবে না। ধরুন একটা মেল সুপারস্টারের বক্স অফিস 200 কোটি টাকা যদি মানে তাদের পোটেনশিয়াল থাকে একটা বক্স অফিস থেকে ইনকাম করার জন্য, ফিমেল সুপারস্টার যারা আছে এই দীপিকা, আলিয়া ভাট এদের মতন যা স্ট্রেচারের অভিনেত্রীরা যারা আছে, তাদের কিন্তু অত বেশি পুল কিন্তু নেই। তাদের হয়তো 60 70 80 কোটি টাকা হয়তো তাদের সিনেমা ম্যাক্স টু ম্যাক্স কামাতে পারে, বা 100 কোটি টাকা ম্যাক্স টু ম্যাক্স কামাতে পারে, কিন্তু এর বেশি কিন্তু কামাতে কিন্তু পারে না। একটা সার্টেন কাইন্ড অফ ক্যাপ কিন্তু থাকে ওই সব মানে ফিমেল সেন্ট্রিক সিনেমার ক্ষেত্রে বলছি আমি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার ওআইআরএফ ওইটাকে ক্লাব কিন্তু করতে পারবে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এটা কোনো একটা মেল সুপারস্টারের সিনেমা হতো তাহলে ক্লাবটা কিন্তু ইজিলি করে দিতে পারতো। এবার তারা যেই মেন টার্গেটে থাকবে সেটা হচ্ছে যে নো শো শেয়ারিং, মানে আমাদের সিনেমা যতগুলো শো তোমরা চালাও, এই 2টো শো বা 3টে শো 4টে শো যাই চালাও না কেন হোয়াট এভার, আমাদেরকে পুরো শো দিয়ে দিতে হবে। এই জিনিসটা তারা কিন্তু করবে অ্যাগ্রেসিভলি ভাবে। এবং অন্যদিকে কিন্তু এখানটায় যে ভিজুয়ালসগুলো দেখতে পাচ্ছি, যে মিনি কুপার নিয়ে একটা ট্রেনের মধ্যে সিকোয়েন্স দেখানো হচ্ছে, টিজারে সেটা খারাপ লাগছিল, বাট ট্রেলারে ওর থেকে স্লাইটলি বেটার লাগছে, বাট ওখানটাও কিন্তু গ্রিন স্ক্রিনের কাজ পুরোপুরি কিন্তু পরিষ্কার বোঝা কিন্তু যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানটা জুনিয়র এনটিআর একটা সিন বলবো, ওখানটা খালি গায়ের একটা সিন আছে, জুনিয়র এনটিআরের বডিটা আলাদা লাগছে, মুখটা আলাদা লাগছে, ওখানটা মরফিং এর যে কাজটা করা হয়েছে ফেস মরফিং এর, ওইটা পারফেক্ট ভাবে কিন্তু তারা কিন্তু করতে পারেন, এই জায়গাও কিন্তু অনেক খামতি কিন্তু রয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে ওই রেস ট্র্যাকের যে কথাটা বললাম ওটাও খামতি, এবং অন্যান্য যে ভিজুয়ালসগুলো যদি আপনারা একদম স্লো মোশনে দেখেন, আমি স্লো মোশনে দেখেছি বলে বলছি, ওই ভিজুয়ালসগুলো কিন্তু খুব একটা যে আপ টু দ্য মার্ক সেটা কিন্তু নয়। এবং এখানটায় যে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরকে দারুণভাবে প্রেজেন্ট কিন্তু করতে পেরেছে সেটাও কিন্তু বলা কিন্তু যাবে না, তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু প্রেজেন্ট কিন্তু করতে পারেনি, কারণ আয়ান মুখার্জি সেই ক্যাপেবল ডিরেক্টরই না। কারণ আমি ওই কালকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করছিলাম, সেখানটা আমি মূলত ওইখানটা বলেছি যে আমি একটা ফিল্ম মেকারকে কখনো ট্যাগিয়ে দিতে পারি না যে সে কাইন্ড অফ এই পার্টিকুলার জনরার মধ্যেই সে সিনেমা বানাবে, সে নানা রকম জনরার মধ্যে সিনেমাও কিন্তু বানাতে পারে। স্টিভেন স্পিলবার্গ সে একটা ইটির মতনও সিনেমা বানাচ্ছে, আবার ওয়েস্ট সাইড স্টোরির মতনও একটা মিউজিক্যাল ড্রামা সিনেমাও বানাচ্ছে, আবার প্রিয়াদাসিনও আবার গারাম মাসালার মতন একটা অ্যাডাল্ট কমেডি সিনেমা বানাচ্ছে, তার সাথে সাথে সে একটা কিউকির মতন একটা রোম্যান্টিক সিনেমা বানাচ্ছে যেখানটা মানুষকে ইমোশনালি চার্জড করে দিচ্ছে, আবার তেজের মধ্যে একটা সিনেমা বানাচ্ছে যেখানটা হোস্টেজ থ্রিলার সিনেমা সে বানাচ্ছে। তাই সবাই যে
মানে সব দিক দিয়ে পারদর্শী হবে, মাল্টিটাস্কার হবে সেটা তো বলা যায় না। বাট আয়ান মুখার্জির ক্ষেত্রে কি হচ্ছে, ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রে আমি সেম জিনিসটা দেখলাম, সেইভাবে জিনিসগুলোকে পুল অফ করতে পারিনি, এবং এখানটার ট্রেলার টিজারের মধ্যে সেইভাবে জুনিয়র এন্টার এবং ঋত্বিক রোশন এদের দুজনকেও সেইভাবে প্রেজেন্ট কিন্তু করতে পারিনি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু মনের মধ্যে সংশয় থাকছে, এবং আমার যেটা মনে হচ্ছে যে সে হয়তো ওই ক্যাপেবল নয় যে এরকম টাইপের সিনেমা সে প্রেজেন্ট মানে হ্যান্ডেল করতে পারবে। এবং তার সাথে সাথে সে যে আরবান সেন্ট্রিক সিনেমা করছে সেটাই আই থিঙ্ক করাটাই আমি বেটার বলে আমার এখন মানে খুব ভীষণভাবে এটা মনে হচ্ছে। আমি ট্যাগই দিতে চাইছি না, বাট এটা দেখে আমার এখন সেইগুলো খুব মনে পড়ছে বলে আমি আপনাদেরকে শেয়ার করছি। এবং তার সাথে সাথে যদি আরেকটা জিনিস আপনারা দেখবেন যে পাঠানের ক্ষেত্রে, পাঠানে যখন বেরিয়েছিল সিদ্ধার্থানন্দ একটাই বক্তব্য রেখেছিল যে আমরা কোভিডের মধ্যে শ্যুট করেছিলাম বলে তার জন্য ওখানটা গ্রিন স্ক্রিনের কাজ এবং ভিএফএক্সের কাজ বোঝা যাচ্ছিল, খুব একটা আপ টু দ্য মার্ক হয়নি। আমরা যেহেতু স্টুডিওর ভিতরেই বেশিরভাগ শ্যুট করেছি তার জন্য ওরকম একটা মানে ভিজুয়ালি ওরকম সিনেমা হচ্ছে, তার জন্য তখন মানুষ অত বেশি ক্রিটিসাইজ কিন্তু করেনি। এবার এখন তো সেই কোভিড কিন্তু নেই, তখন কোভিডের জন্য দোহাই দিয়ে বেঁচে গেছে, বাট এখন তো কোভিডের দোহাই তো দিতে পারবে না, এখন তো সব নর্মাল চলছে। বা সেই জায়গাতে দাঁড়িয়ে একটা যদি রিয়েল লোকেশনে যদি গিয়ে শ্যুট করতো, স্টুডিওর ভিতরে কম শ্যুট করতো এবং ওই গ্রিন স্ক্রিনের কাজ যদি আরেকটু বেটার করে প্রেজেন্ট করতে পারতো, তাহলে আই থিঙ্ক বেটার কিন্তু হতে পারতো। সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু পরবর্তীকালে আরও বেশি ক্রিটিসাইজ হবে যখন মানুষ কিন্তু হলে সিনেমা দেখতে যাবে, এবং সেই জিনিসটা যখন ভিজুয়ালি খুব দুর্দান্ত কিছু পাবে না, তখন কিন্তু মানুষ কিন্তু সেইগুলোকে নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করবে। এবং তখন দেখতে চাই যে ওয়াইআরএফ এবং আয়ান মুখার্জি মানে মেকার্সরা অ্যাকচুয়ালি কি বক্তব্য রাখে, তারা কি অজুহাত মানুষের সামনে নিয়ে আসে, এটা কিন্তু আমি দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু বসে রইলাম। এবং যদি ওয়ারের ক্ষেত্রে বা টাইগার জিন্দা হে, এক থা টাইগার, এই সিনেমা তিনটে যদি দেখেন, এই সিনেমাগুলো কিন্তু দেখবেন যে রিয়েল লোকেশনে শ্যুট করা হয়েছে, স্টান্ট কিন্তু খুব সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছিল, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগছিল ওই টাইমে নিরিখে দাঁড়িয়ে। যার জন্য কি হচ্ছে যে ওইটা মানে ওই জিনিসগুলো যেহেতু রিয়েল লোকেশনে একটা শ্যুট করা হচ্ছে, তার জন্য রিয়েল কিন্তু ফিল কিন্তু দিচ্ছিল, এবং ভিএফএক্সের কাজ যথেষ্ট কিন্তু ভালো ছিল। এবং ওয়াইআরএফ এর মতো একটা প্রোডাকশন হাউস, তাদের কাছে তো আমরা ভিজুয়ালি কিন্তু খুব দুর্দান্ত সিনেমা কিন্তু আমরা আশা করতে পারি, কারণ তারা তো আর ছোটোখাটো প্রডিউসার না যে খুব কম বাজেটে একটা বড় সিনেমা তারা অ্যাচিভ করার চেষ্টা করছে, সেটা তো নয়। তারা খুব বড় প্রোডাকশন হাউস, এবার তাদের কাছ থেকে যদি এরকম আউটপুট আসে তখন তো মানুষ তো ক্রিটিসাইজ তো অবশ্যই করবে। এবার এই জিনিসগুলো কিন্তু একটা ব্যাকক্ল্যাশের ব্যাপার কিন্তু আসে, এবং আয়ান মুখার্জি খুব একটা যে ভালো করে প্রেজেন্ট করতে পারবে এদের দুইজনকে, সেটাও কিন্তু দেখে কিন্তু এখানটায় ট্রেলার টিজারে কিন্তু সেইভাবে কিন্তু বোঝা কিন্তু যাচ্ছে না। তার থেকেও বড় কথা, মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় কিন্তু আছে, এবং ট্রেলার টিজার যেটাই হোক, টিজারটা খুব বাজেভাবে ব্যাকক্ল্যাশ পেয়েছে, কিন্তু ট্রেলারের মধ্যে তারা এই মিক্স একটা রেসপন্স বললাম, আমার যেরকম অ্যাভারেজ লেগেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ হয়তো দুটো এখানটা কাইন্ড অফ অডিয়েন্স আছে, যারা জেনজি আছে তারা এই সিনেমাটা দেখতে যাবে জাস্ট ওই ভিজুয়ালস আমাদেরকে প্রোভাইড করতে পারছে কিনা ভালো সেটা, এবং হিরো ভিলেনের টাসেল জমাতে পারছে কিনা সেটা তো তারা দেখতে যাবে। এবং ওই একটা এই ওয়ার্ডের যে মানে সরি স্পাই ইউনিভার্সের যে ফ্র্যাঞ্চাইজির যে অডিয়েন্স আছে, তার একটা নিজস্ব একটা স্বল্প পরিমাণে হলেও একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে, তারা তো একটা যাচ্ছে। অন্যদিকে কিন্তু জুনিয়র এনটিআরের নিজস্ব পুল আছে তেলেগু বেল্টে, তার জন্য কিন্তু তেলেগু বেল্টে একটা অডিয়েন্স কিন্তু জুনিয়র এনটিআরের জন্য যাবে, এবং নর্থ বেল্টের ঋত্বিক রোশনের অবভিয়াসলি একটা ভালো মানে পুল আছে তার অডিয়েন্সের, তাই সেও কিন্তু তার জন্য কিন্তু মানুষ অনেকে কিন্তু যাবে। এবং আরেকটা সেকশন অডিয়েন্স আছে যেখানটা কিন্তু মানুষ দেখতে যাবে হচ্ছে একমাত্র ক্রিটিসাইজ করার জন্য, যে কতটা ভিজুয়ালি দুর্দান্ত হয়েছে, কতটা কি খারাপ হয়েছে সেগুলো ক্রিটিসাইজ করবে, স্কুটিনি করবে, সেগুলোর জন্য কিন্তু মানুষ কিন্তু হলে যাবে। তো অডিয়েন্স কিন্তু নানাভাবে নানা দিকে কিন্তু বিভক্ত কিন্তু হয়েছে। আমার জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন দুজনেই কিন্তু খুব পছন্দের একজন অ্যাক্টর, এবং তাদেরকে যদি আমার প্রেজেন্ট খারাপ করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই এখানটায়। তা দেখুন এই যে মানে এই নর্থ বেল্টে কুলি সিনেমাটা, এবার আমি কুলিতে মুভ করছি আস্তে আস্তে। কুলি সিনেমাটা সরি কুলি সিনেমাটা তারা মুক্তি দিতে চলেছে, এবং তারা 8 সপ্তাহের কিন্তু ওটিটি উইন্ডো কিন্তু নিয়েছে। তাহলে কি হচ্ছে, ন্যাশনালি তারা রিলিজ করবে। ন্যাশনালি ওআইআরএফ অত বেশি মানে নিজেদের জোরটা খাটাতে পারবে না, কিন্তু যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে এবং যেগুলো লোকাল মাল্টিপ্লেক্স আছে, তাদের তো আর অত বেশি পুল নেই। সেই তাদের যেরকম ফ্র্যাঞ্চাইজ আইনক্সের কী হচ্ছে, আইনক্স পিভিআরতে তাদের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আছে, সেখান থেকে টাকাটা তারা জেনারেট করে নিয়ে আসতে পারছে। বাট লোকাল মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে তাদের একটা বা দুটো হল আছে, তারা সেইখান থেকে টাকা জেনারেট করছে, তাদের অত বেশি জোরটা খাটে না। যার জন্য কি হচ্ছে, এইসব ফিল্ম মেকাররা তারা এইসব
জায়গায় গিয়ে জোরটা খাটাতে পারে। এবার কুলি সিনেমাটা ওখানটা হয়তো মানে ডিস্ট্রিবিউশনটা ভালো হলো, যেগুলো ন্যাশনাল মাল্টিপ্লেক্স আছে সেখানটায় ডিস্ট্রিবিউশনটা ভালো হলো, বাট লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেইভাবে ডিস্ট্রিবিউশনটা কিন্তু ভালো কিন্তু হলো না। কারণ ওখানটায় যেহেতু ওয়াইআরএফ নিজস্ব একটা জোর খাটানোর চেষ্টা করবে, কারণ বরাবর কিন্তু জিনিসগুলো কিন্তু মানে সে বিভিন্ন সিনেমার ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে ওয়াইআরএফ অন্য সিনেমাকে কিন্তু ডমিনেট কিন্তু করার চেষ্টা করে, যেটা বড় একটা এক্সাম্পল হচ্ছে 2012 সালে কিন্তু এই জাপ্তা খেজান ভার্সেস যখন এই সানাব সাদ্দার হয়েছিল, তখন কিন্তু ওয়াইআরএফ কিন্তু ভালো মতন ডমিনেট করেছিল অজয় দেবগানকে, এবং অজয় দেবগান যার জন্য ওয়াইআরএফের উপর কিন্তু খোঁচে কিন্তু গেছিলো ওই টাইমটায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকাল মাল্টিপ্লেক্সের দাবদাবা কিন্তু চলবে হয়তো। ও মানে ইনিশিয়ালি মানে বুস্ট পেলো না সিনেমাটা, কুলি সিনেমাটা, তা কালেকশন অত বেশি ভালো আসলো না, কিন্তু পরবর্তীকালে যদি এই সিনেমাটা ট্যাঙ্ক করে যায়, কারণ চললে এই সিনেমাটা যদি খারাপ হয়, কারণ ফার্স্ট 3 দিন চলবে, তেলেগু বেল্টে একটা জিনিস হয় যে ওপেনিং সব থেকে বেটার না, তারপর গ্র্যাজুয়ালি সিনেমা যদি ভালো হয় তাহলে ওপেনিং ডের মতন কালেকশন কিন্তু করতে পারে না, কিন্তু গ্র্যাজুয়ালি সিনেমাটা নিজস্ব হোল্ড ধরে তেলেগু মানে সাউথের স্টেটগুলোর থেকে নিজস্ব কালেকশন কিন্তু করতে থাকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমাদের যে নর্থ বেল্ট আছে, নর্থ বেল্টে আমরা কি দেখি, নর্থ বেল্টে আমরা দেখতে পাই যে ওপেনিংটা যদি ভালো নেয় তাহলে গ্র্যাজুয়ালি কিন্তু আরও ভালো, ওপেনিং ডের থেকে আরও বেশি সিনেমা যদি ভালো হয় ওপেনিং ডের থেকে আরও বেশি ইনকাম হয়, মানে গ্র্যাজুয়ালি মানে ওপেনিং ডের থেকে ইনকাম করতে 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 একটা স্যাচুরেশন পয়েন্ট যখন চলে আসে তখন সিনেমার কালেকশনটা পড়ে যায়। নর্থ বেল্টে আবার অডিয়েন্সের প্যাটার্নটা আবার অন্যরকম হয়, ওখানটা হিউজ একটা জাম্প নেয় প্রথম দিন, তারপর আস্তে 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 ড্রপ নেয়, কিন্তু এটা প্রথম দিন হিউজ জাম্প নিল আমাদের নর্থ বেল্টে, কিন্তু ওটা গ্র্যাজুয়ালি ইনকাম করতে থাকে, তারপর একদম লাস্টে গিয়ে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ পর গিয়ে সেটা সিনেমাটা কোথাও না কোথাও রানটা শেষ হয়ে যায় আমাদের নর্থ বেল্টের সিনেমার ক্ষেত্রে যদি বলে থাকি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিনেমাটা যদি ভালো না হয় তাহলে 3 দিন কালেকশন করে ওয়ার টু বান্ডিল হয়ে যাবে, তারপর সেই শো সংখ্যাগুলো কুলিকে দিয়ে দেবে, এবং কুলি তখন গ্র্যাজুয়ালি নিজস্ব ইনকাম সেটা বক্স অফিস থেকে কিন্তু করতে থাকবে, এবং তখন হয়তো পিক আপ কিন্তু কুলি নিতে পারে, এবং কুলির জন্য সেটা কিন্তু একটা অ্যাডভান্টেজ কিন্তু হবে। এবং কুলির মেকার্সরা যেটা আছে, যারা আছে তাদের একটা জিনিস আছে, তাদের হিন্দি বেল্টের প্রমোশন করার জন্য একটা অনীহা কিন্তু তাদের মধ্যে কিন্তু এটা কাজ করে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমির খানকে নিয়েছে তারা, আমির খান যেহেতু আছে সিনেমার মধ্যে, তাহলে নর্থ বেল্টে কিন্তু আমির খান এবং লোকেশ কানাগরাজ এরা দুইজন মিলে কিন্তু প্রমোশন কিন্তু করতে পারে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউজ দিয়ে কিন্তু একটা সিনেমার চ্যাটার কিন্তু তৈরি করতে পারে। দেখুন মানিরাত্নাম বা কামাল হাসান বা যদি আমরা শাঙ্কারের ক্ষেত্রে ধরে থাকি, এরা হচ্ছে ওপেন, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওপেন, তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সিনেমা খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, তারা কিন্তু ঠাগ লাইফের সময় তার টিম এসেছিল, ঠাগ লাইফের টিম, বা অন্যদিকে কিন্তু এই যেই টিমটা ছিল এই আমাদের ইন্ডিয়ান টুয়ের, সেই টিম কিন্তু হিন্দি বেল্টে এসে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রমোশন কিন্তু করে গেছে, সিনেমাটা ভালো হয়নি বলে তাই ট্যাঙ্ক কিন্তু করে গেছে, বাট তারা কিন্তু এসে প্রমোশন কিন্তু করেছে। কিন্তু অন্যান্য যারা ফিল্ম মেকাররা আছে এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে সাউথের, তারা কিন্তু হিন্দির প্রতি কিন্তু অতটা বেশি জোর কিন্তু দেয় না। এবার এই সিনেমাটাকে বলা হচ্ছে যে 1000 কোটি টাকার একটা পোটেনশিয়াল রাখে, যে এই সিনেমাটা 1000 কোটি টাকা বক্স অফিস থেকে ইনকাম করতে পারে। এবার দেখুন 1000 কোটি টাকা অবশ্যই বক্স অফিস থেকে পোটেনশিয়াল আছে, সেই ইনকামটা করতে পারে, সেই অনুযায়ী কিন্তু প্রমোশন কিন্তু করতে হবে। যদি মেকার্সরা একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখে, সেখানটায় রজনীকান্ত এবং বিভিন্ন যারা আছে সিনেমার মধ্যে, আমাদের নাগার্জুনা আছে বা উপেন্দ্রা কিন্তু সে কিন্তু ওপেন, কিন্তু সে তার যখন ইউটোপিয়া যতটা সম্ভব সিনেমাটার নাম ছিল, যখন ওই সিনেমাটা মুক্তি পেয়েছিল তখন কিন্তু মুম্বাইতে কিন্তু একটা স্ক্রিনিং রেখেছিল, সেখানটায় আমির খানের সাথে কিন্তু সে কিন্তু দেখা কিন্তু করেছিল, আমির খান সিনেমাটার ব্যাপারে বলেছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু উপেন্দ্রকে নিয়ে আসতে পারে, ট্রেলার লঞ্চ একটা অনিরুদ্ধকেও নিয়ে আসতে পারে, অনিরুদ্ধ যেহেতু হিন্দিতেও কাজ করেছে জওয়ানে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে একটা নিয়ে এসে ট্রেলার লঞ্চ একটা ইভেন্ট রাখলো, তখন একটা ছোট করে মিডিয়া ইন্টারাকশন করলো, তারপর রজনীকান্ত আর অন্য কোনো টিমরে না রেখে আমির খান এবং লোকেশ কানাগরাজ মিলে বিভিন্ন যারা বড় বড় ইউটিউবাররা আছে, পিঙ্ক ভিলার মতন জায়গা আছে, তা সেই সব জায়গায় গিয়ে তারা বিভিন্ন ইন্টারভিউজ দিল, সিনেমাটার ব্যাপারে বললো, তাহলে কি হবে, একটা চ্যাটার কিন্তু তৈরি হবে সিনেমাটাকে ঘিরে। এবার দেখুন কুলি নিয়ে যথেষ্ট কিন্তু হাইপ আছে আমাদের কিন্তু হিন্দি বেল্টে, যদি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের লোকেশ কানাগরাজেরও কিন্তু একটা ভালো কিন্তু ফ্যান ফলোয়িং আছে আমাদের এখানটায়, কারণ লোকেশ কানাগরাজের লিও সিনেমাটা যেটা ন্যাশনালি রিলিজ করেনি, মানে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে, তা সত্ত্বেও কিন্তু 35-40 কোটি টাকার কিন্তু ইনকাম কিন্তু বক্স অফিস থেকে কিন্তু করে গেছে আমাদের হিন্দি বেল্ট থেকে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে যেটা বিনা প্রমোশনে বিনা ন্যাশনাল মাল্টিপ্লেক্স রিলিজ হওয়া সত্ত্বেও কিন্তু 35-40 কোটি টাকা ইনকাম কিন্তু করে গেছে,
সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা এই 8 সপ্তাহের ওটিটি উইকেন্ড নিয়েছে। এবার 8 সপ্তাহের ওটিটি উইকেন্ড নেওয়ার পরে এবার যদি প্রমোশনটা মোটামুটি একটা লেভেলে যদি করে, তাহলে কিন্তু সিনেমাটা আরও চ্যাটার তৈরি হবে এবং সিনেমাটা কিন্তু মানুষ কিন্তু যাবে, কারণ লোকেশ কানাগরাজের একটা যথেষ্ট ফ্যান ফলোয়িং কিন্তু আছে। এবং আমি যেহেতু লোকেশ কানাগরাজের হিউজ একটা ফ্যান, এবং রজনীকান্ত স্যারেরও কিন্তু আমি সব থেকে বড় ফ্যান। আমি মূলত তামিলের 3 জনের সব থেকে বড় ফ্যান, রজনীকান্ত স্যার, কামাল হাসান স্যার এবং সূর্যা, এদের 3 জনের সব থেকে বড় ফ্যান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের যত মানে লোকেশ কানাগরাজ একটা নিজস্ব যদি পুশ করে সিনেমাটা আমাদের নর্থ বেল্টে, তাহলে কিন্তু একটা ভালো কিন্তু কালেকশন কিন্তু এখান থেকেও কিন্তু আসতে পারে। এবং যে 1000 কোটি টাকার মার্কটা তারা অ্যাচিভ করার চেষ্টা করছে, কারণ দেখুন তেলেগু সিনেমা তারা বিভিন্ন সিনেমার মাধ্যমে, সে বাহুবলীর থেকে এই ট্রেনটা শুরু হয়েছে 1000 কোটির বক্স অফিস, বাহুবলী 2 এর থেকে। তারা কিন্তু বাহুবলী 2 এর থেকে তেলেগু সিনেমা কিন্তু 1000 কোটির বক্স অফিস কিন্তু দিয়ে দিচ্ছে। অন্যদিকে কান্নাডা ইন্ডাস্ট্রি, যেটা ইয়াসের সিনেমা ছিল আমাদের কেজিএফ চ্যাপ্টার 2, কেজিএফ চ্যাপ্টার 2 কিন্তু হিন্দি বেল্টের থেকে কিন্তু 1000 কোটির একটা বক্স অফিস কিন্তু দিয়ে দিয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানে হিন্দি বেল্টে রিলিজ করে 1000 কোটির একটা বক্স অফিস কিন্তু দিয়ে দিয়েছিল। পুরোপুরি কালেকশনটা মানে মিলিয়ে আমি সম্মিলিত কালেকশন বলছি 1000 কোটির। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত তামিল সিনেমা সব থেকে বড় কালেকশন করা সিনেমা হচ্ছে লিও। লিও হচ্ছে 600 কোটি টাকা অ্যারাউন্ড ওরকম একটা কালেকশন কিন্তু করেছে। এবার যদি এই সিনেমাটাও যদি সেইভাবে রিলিজ না করে এবং সেইভাবে প্রমোশন যদি না করে, মানুষের মধ্যে চ্যাটার যদি না তৈরি করতে পারে, ওই নিজেদের বেল্টেই 500-600 কোটি টাকা ইনকাম করলো ওই কুলি সিনেমাটা, এবং এখান থেকে হয়তো আমি ম্যাক্স টু ম্যাক্স বললাম 1-150 কোটি টাকা ইনকাম করলো, ওই 700-750 কোটি টাকা টোটালি ইনকাম করে সিনেমাটা বান্ডিল কিন্তু হয়ে যাবে। এই 1000 কোটি টাকা যেটা পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু সেটা কিন্তু তারা অ্যাচিভ করতে পারবে না। আমি চাই যে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলুক, কারণ ওয়ার 2 এর দেখুন ঘিসাপিটা ওই ওয়ার 2 এর গল্প, কারণ ওয়ার্ডেরই কাইন্ড অফ রিহ্যাশ ভার্সন, শুধু লাস্টে গিয়ে হয়তো টুইস্টটা অন্যরকম হয়ে যাবে। আর তার সাথে সাথে ভিজুয়ালি সিনেমাটা খুব একটা ভালো না, আর সিনেমার যে মেন যে জিনিসটা এটার মধ্যে না মানে ওয়ার্ডের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা হলিউডিশকরণ, বলিউডের ম্যাক্সিমাম অ্যাকশন সিনেমার ক্ষেত্রে দেখি যে হলিউডিশকরণ তারা করার চেষ্টা করে, এবং এই মানে স্পাই ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ সিনেমা ওই জেমস বন্ড এবং মিশন ইম্পসিবল থেকে হাইলি মানে ইন্সপায়ার্ড। এবং যেই সিনেমাগুলো অ্যাকচুয়ালিতে এখন ডেটেড হয়ে গেছে, মিশন ইম্পসিবল 2000 সাল বা 2004-5 সালে যখন বেরিয়েছিল তখন আলাদা ভিজুয়াল ছিল, এখন ভিজুয়ালস আলাদা। এবার ওই সিনেমার অ্যাকশনগুলো এখন ডেটেড হয়ে গেছে, ওই অ্যাকশনগুলোকেই এখন কোথাও না কোথাও রিহ্যাশ করে এখন বলিউড ওই মানে স্পাই ফ্র্যাঞ্চাইজির মধ্যে চালানোর চেষ্টা করছে। টাইগার 3 এর তো একটা সিন পুরোপুরি ঝেড়ে দিয়েছিল মিশন ইম্পসিবলের থেকে, সেটা আলাদা ব্যাপার, বাট তারা কিন্তু এই হলিউডিশকরণ কিন্তু করে থাকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকেশ কানাগরাজের অ্যাকশনের মধ্যে কিন্তু একটা হলিউডিশ একটা অ্যাপ্রোচ কিন্তু থাকে, একটা স্টাইল স্লিক একটা ব্যাপার থাকে, কিন্তু তার মধ্যে একটা ইন্ডিয়ান ফ্লেভার কিন্তু থাকে ওই অ্যাকশনটার মধ্যে, যেটা কিন্তু মানে স্পাই ফ্র্যাঞ্চাইজিস সিনেমার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না। পুরোপুরি ওটা আউট অ্যান্ড আউট একটা হলিউডিশ একটা করণ করে দেওয়া হয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমি চাইবো কুলি একটুখানি ভালো পারফর্ম করুক আমাদের এখানটায়, কারণ কুলির গল্পটাও একটু নতুন, এবং লোকেশ কানাগরাজ কিন্তু বরাবর কিন্তু সে কিন্তু নতুনত্ব কিছু অ্যাকশনের মধ্যে ইনোভেটিভ কিছু দেওয়ার চেষ্টা করে, হিরো এলিভেশন কিন্তু নতুনত্ব কিন্তু আনার কিন্তু চেষ্টা করে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমির খানের একটা ক্যামিও আছে, যার ক্যারেক্টারটার নাম দাহা, সে মুখে একটা পাইপ নিয়ে সোয়াগের সাথে দাঁড়িয়ে আছে, সেই সিনটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং দেখুন তেলেগু বেল্টে অবভিয়াসলি একটা বড় ওপেনিং নিতে চলেছে ওয়ার 2, কারণ জুনিয়র এনটিআরের পুলটা তেলেগু বেল্টে বেশি, কিন্তু এটা ভুললে হবে না কুলিরও কিন্তু কুলিতেও কিন্তু তেলেগু অ্যাক্টর কাজ করেছে নাগার্জুনা, এবং অন্যান্য ইন্ডাস্ট্রির থেকেও কিন্তু ছোটো ছোটো অ্যাক্টারদের কিন্তু কাস্ট করা হয়েছে। শোভিনকে মালায়ালাম ইন্ডাস্ট্রির থেকে নেওয়া হয়েছে, উপেন্দ্রাকে কান্নাড় থেকে নেওয়া হয়েছে, হিন্দির থেকে আমির খানকে নেওয়া হয়েছে। তাহলে কি এই সম্মিলিত একটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটা মানে পাঁচমিশালি স্টার কাস্ট করে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু লোকেশ কানাগরাজ বানাচ্ছে। এবং লোকেশ কানাগরাজের সিনেমাতে ক্যামিও বলতে সেক অফ ক্যামিও কিন্তু থাকে না, তার ক্যামিওতে কিন্তু জাস্টিফাইড কারণেই ক্যামিওটা থাকে, এবং সেটা কিন্তু খুব সুন্দর করেই কিন্তু সে প্রেজেন্ট কিন্তু করতে পারে। কারণ একটা নেপোলিয়ানের মতন ছোট্ট চরিত্রে একজন মানুষ, ছোট্ট সে খুব একজন বড় অভিনেতা নয় বা কোনো একটা বড় স্টার নয়, তা সত্ত্বেও এমনভাবেই লিওতে তাকে প্রেজেন্ট করেছে, মানুষ কিন্তু হলে বসে কিন্তু চিল্লিয়েছিল। আমি এই সিনেমাটা যখন পুজোর সময় দেখতে গেছিলাম, মূলত পুজোর সময় এই সিনেমাটা 2023-এ রিলিজ করেছিল, তখন কিন্তু মানুষ এই তখন তো ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ করেনি, লোকাল মাল্টিপ্লেক্স আমাদের বারাসাতেই যে হলটা আছে আরতি, সেখানটা আমি সিনেমাটা দেখেছিলাম, মানুষ কিন্তু এনজয় কিন্তু করেছিল এবং যথেষ্ট কিন্তু লোকও কিন্তু হয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকেশ কানাগরাজের কিন্তু একটা নিজস্ব পোটেনশিয়াল আছে বক্স অফিস থেকে কিন্তু এখানটা ইনকাম করার জন্য।
যদি ওয়ার টু ট্যাঙ্ক করে যায় তাহলে কিন্তু কুলি কিন্তু আরও বেশি গিয়ার আপ করবে এবং কুলিকে কিন্তু তখন কিন্তু ধরা কিন্তু যাবে না, এবং তখন কিন্তু হল মালিকরা যারা আছে তারা বাধ্য হয়ে কিন্তু ওয়ার টুকে ফার্স্ট 3 দিন শো দেবে, তারপরে সোমবার থেকে কিন্তু উইকডেজের থেকে কিন্তু তাদের শো অনেকটাই কমিয়ে দেবে এবং সেই শোগুলো কিন্তু খেয়ে নেবে কুলির মেকার্সরা। এটা ছিল কুলি নিয়ে আমার বক্স অফিস প্রেডিকশন। এবং তার সাথে সাথে যে কুলিতে কুলির যেসব প্রমোশনাল ম্যাটেরিয়াল এসে, আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই যে কুলির যেসব প্রমোশনাল ম্যাটেরিয়াল এসে সেগুলো কিন্তু যথেষ্ট কিন্তু হাইপ কিন্তু জেনারেট করতে পেরেছে। এখনও পর্যন্ত কিন্তু ট্রেলার আসেনি, অনেক দিন আগে অনেক মাস আগে একটা কাইন্ড অফ গ্লিমস টাইপের বা অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারেন ওই ছেড়েছিল। তারপরে কিন্তু ওই মনিকা গানটা আমরা শুনতে পেয়েছি, তারপরে চিকুটি ভাইবস ওই গানটা শুনতে পাচ্ছি, এবং লাস্টে একটা কিছুদিন আগেই কুলি পাওয়ার হাউস ওই গানটা কিন্তু তারা রিলিজ করেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেসব ছোট ছোট ম্যাটেরিয়াল তারা রিলিজ করেছে সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হাইপ জেনারেট করতে পেরেছে। চিকুটি ভাইবসের জাস্ট ছোট্ট একটা কয়েক সেকেন্ডের প্রোমো কিন্তু তারা রিলিজ করেছিল, ওটাই কিন্তু হাইপ জেনারেট করে দিয়েছিল। বা যখন 100 দিন বাকি আছে কুলির মানে কুলি রিলিজ হওয়ার, ওই 100 দিনের অনুযায়ী সবার ব্যাকশট নিয়ে একটা কাইন্ড অফ গ্লিমস তারা ছেড়েছিল, কুলি পাওয়ার হাউস ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে, তখনও কিন্তু ওটাও কিন্তু ভালো হাইপ জেনারেট করতে পেরেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই সব রিলস কিন্তু ভাইরাল হতে কিন্তু আমি দেখেছি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কুলির কিন্তু অনেকটা বাজ আছে ওয়ার টু এর থেকেও কিন্তু। আর ওয়ার টু এর যেহেতু ট্রেলার টিজার সেইভাবে আপ টু দ্য মার্ক হয়নি, লোকের মন ছুঁতে পারেনি, তার জন্য কিন্তু অনেকটা কিন্তু ভাইবস কিন্তু এখনও কম আছে। এবার একটা অডিয়েন্স তো আমি যেই বললাম যে কোন কোন অডিয়েন্স অ্যাকচুয়ালিতে এই সিনেমা যাবে, একটা সার্টেন নাম্বার অফ কালেকশন কিন্তু করবে, যেটা টাইগার 3-র ক্ষেত্রেও হয়েছে, সার্টেন নাম্বার কালেকশন করেছে, বাট যেটা হিউজ একটা মেকার্সরা ভেবেছিল যে হিউজ কালেকশন করবে সেটা কিন্তু টাইগার 3 করতে পারেনি। সে যদি সিনেমা ট্যাঙ্ক করে যায় ওরকমভাবেই কিন্তু টাইগার 3-এর মতো সিনেমা কালেকশন করেই সিনেমাটা পুরোপুরি কিন্তু বান্ডিল হয়ে যাবে এবং সেখানটা কুলি কিন্তু গেনার কিন্তু হয়ে যাবে মাঝখান থেকে। এবং তার সাথে সাথে 8 সপ্তাহের ওটিটি উইন্ডো নিয়েছে, এবং তার সাথে সাথে যে ডিস্ট্রিবিউশন যাদেরকে নেওয়া হয়েছে পেন মারুদারের থেকে আমি বলবো যে এটা যদি অনিল থাডানিকে দেওয়া হতো এ ফিল্মস, তাদের মানে তার থেকে না আরেকটু বেটার হতো, কারণ অনিল থাডানি না খুব অ্যাগ্রেসিভলি কিন্তু মানে সে কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু করতে পারে। কারণ তাহলে কি হতো, অনিল থাডানি এবং ওয়াইআরএফ এই মানে আদিত্য চোপড়া এবং অনিল থাডানির মধ্যে একটা টরে টক্কা কিন্তু হতো, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর হতো। এবং অনিল থাডানি, আমি সিনেমা দুটোর নাম এখন ঠিক মনে পড়ছে না, অনিল থাডানি টি সিরিজেরই একটা সিনেমা মানে সিনেমা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তখন একটা জিনিস অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, সেটা লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে, যে আমাদের এই সিনেমাটা যদি এখন নেন তাহলে আমাদের যে বড় ইভেন্ট ফিল্ম আছে সাউথের, সেই ইভেন্ট ফিল্মটা আপনারা তখন কিন্তু পাবেন। যতটা সম্ভব ওটা সালারই ছিল আমার যা মনে হচ্ছে, তাহলে সালারকে আমরা কিন্তু চালাতে কিন্তু দেবো। তখন যেসব হল মালিকরা আছে এবং অন্যান্য যারা মেকার্সরা আছে তখন কিন্তু টি সিরিজের ভূষণ কুমারকে এসে রিকোয়েস্ট করেছিল যে এই জিনিসটা যেন না করে অনিল থাডানি। তারপর অনিল থাডানি টি সিরিজ এটাতে হস্তক্ষেপ করে এবং অনিল থাডানি তারপর পুরোপুরি নিজের সত্ত্ব কিন্তু নিয়ে নেয়। এটা যদি পেন মারুদারের থেকে যদি এটা অনিল থাডানিকে দেওয়া হতো আই থিঙ্ক বেটার হতো, এবং সে কিন্তু আরও অ্যাগ্রেসিভলি কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু করতে পারতো, মানে টরে টক্কা একটা পারফরমেন্স হতো, একটা টয় টকা একটা যুদ্ধ হতো ওয়াইআরএফের এবং অনিল থাটানির মধ্যে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লাগতো, মজা কিন্তু দিত, এবং আই থিঙ্ক আরও ভালো ডিস্ট্রিবিউশন কিন্তু হতো। তো এই ছিল আমার এই দুটো সিনেমার বক্স অফিস নিয়ে আমার প্রেডিকশন। বাট এবার যদি আমাদের বাংলার ধূমকেতু নিয়ে আলোচনা করি, তা দেখুন ধূমকেতুর যে মেন আলোচনার বিষয়বস্তু, ধূমকেতুর কিন্তু অডিয়েন্স কিন্তু পুরোপুরি আলাদা, এবং ধূমকেতু দেখার জন্য কিন্তু মানুষ অনেক বছর ধরে ওয়েট করে আছে, এবং এই সিনেমাটার জন্যও কিন্তু জেনুইনলি একটা কিন্তু হাইপ আছে। 10-12 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। দেব ফ্যান্সরা এবং নানা রকম যারা নর্মাল সাধারণ অডিয়েন্স আছে তারা কিন্তু মানুষ কিন্তু বারে বারে বলেছে ধূমকেতু কবে রিলিজ করবে, ধূমকেতু রিলিজ করে, ধূমকেতু রিলিজ করে। রান্না সরকারের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মাথা খেয়ে খেয়ে কিন্তু ফেলেছিল অডিয়েন্স। এবার ফাইনালি সেই সিনেমাটা এত বছর পর গিয়ে রিলিজ করছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেব শুভশ্রীর জুটি এত বছর পর তারা কামব্যাক করছে, এবং তাদের লাস্ট কাজ এটাই ছিল ধূমকেতু, তারপর আর তারা সেইভাবে কোনোদিন কাজ করেনি, তাদের যেহেতু বিচ্ছেদ হয়ে গেছিলো, সম্পর্কে একটা টানাপোড়েনের কারণে বিচ্ছেদ হয়ে গেছিলো। এবার কী কারণে বিচ্ছেদ হয়েছে আমি এখন এখানটায় আলোচনা করছি না, বাট আপনারা প্রত্যেকেই সেই বিষয়টা জানেন। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কিন্তু এই দেব শুভশ্রীর জুটির কিন্তু আলাদা একটা ফ্যান ফলোয়িং আছে, তার জন্য কিন্তু মানুষ কিন্তু অবশ্যই হলে যাবে এই সিনেমাটা দেখতে।
যে এদের জুটির লাস্ট সিনেমা, সেটা কিন্তু মানুষ হল এক্সপিরিয়েন্স কিন্তু করতে চাইবে। এবং তার সাথে সাথে ধূমকেতু এত বছর পর রিলিজ করছে, সেটারও একটা দীর্ঘ প্রতীক্ষা, সেটার জন্য যাবে দেবের ফ্যান্সরা তো আছে, এবং তার সাথে সাথে শুভশ্রী গাঙ্গুলিরও একটা আলাদা ফ্যান্স আছে। অন্যদিকে আমাদের যে আরবান ফিল্ম মেকাররা আছে, দেখুন আরবান অডিয়েন্স যারা আছে তারা কিন্তু এই কৌশিক গাঙ্গুলির ফিল্ম মেকিং কিন্তু তারা কিন্তু ভালোবাসে। আরবান অডিয়েন্স যারা আমাদের কলকাতার দর্শকরা আছে, তারা কিন্তু এই সিনেমা দেখার জন্য কিন্তু বসে থাকবে, কারণ কৌশিক গাঙ্গুলিরও কিন্তু একটা নিজস্ব কাইন্ড অফ অডিয়েন্স কিন্তু আছে আমাদের কলকাতার মধ্যে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কৌশিক গাঙ্গুলির জন্য অনেকে কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। কিন্তু এই যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই সিনেমার যে অডিয়েন্সটা, ধূমকেতু সিনেমার অডিয়েন্সটা, সেটা কুলি এবং ওয়াট টু এর অডিয়েন্সের সাথে কিন্তু ওভারল্যাপ কিন্তু হবে না। তার মূলত কারণ হচ্ছে ধূমকেতু সিনেমাটা অনেকটা বেশি ড্রামা জোনে কিন্তু কাজ বিচরণ করবে, এবং সিনেমার মধ্যে অনেক কিছু ড্রামা এলিমেন্ট কিন্তু থাকবে, সেটা আমরা টিজারের ক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি। এবং দেবের যে লুকটা আছে, দেবের লুকটাও দেখার জন্য কিন্তু অনেকে অডিয়েন্স কিন্তু অধীর আগ্রহে বসে আছে। বিগ স্ক্রিনে দেখবে যে অডিয়েন্স ওই লুকটা, দেবের ওই লুকটা, কারণ ওই যখন ওই লুকটা বেরিয়েছিল তখন কিন্তু অডিয়েন্সের মাঝখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু সাড়া কিন্তু ফেলতে পেরেছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে সেই অডিয়েন্স আছে, কিন্তু এই অডিয়েন্সটা কিন্তু ওভারল্যাপিং কিন্তু হবে। মূলত কারণ হচ্ছে যে এখানটা পুরোপুরি ড্রামা বেসড একটা কাজ হতে চলেছে। যেটা ওভারল্যাপিং হবে সেটা হচ্ছে কুলি এবং ওয়ার টু এর মধ্যে, কারণ দুটোই মাস মাসালা ধর্মী সিনেমা, দুটোই অ্যাকশন বেসড সিনেমা, সেখানটায় কিন্তু ওভারল্যাপিং এর ব্যাপার কিন্তু আসছে। কিন্তু ধূমকেতুর সাথে কিন্তু সেই ওভারল্যাপিংটা হবে না, সেই জায়গা থেকে একটা পজিটিভ সাইডে আছে কিন্তু ধূমকেতু। এবার ওয়ার টু এর ক্ষেত্রে যেটা বললাম যে ওয়ার টু সিনেমাটা যদি ট্যাঙ্ক করে যায়, তাহলে ধূমকেতুর ক্ষেত্রেও কিন্তু আমাদের বাংলায় কিন্তু শো পেতে আরও বেশি সুবিধা হবে। হয়তো প্রথম দিন সেইভাবে ব্যবসা করতে পারলো না, একটা সার্টেন কাইন্ড অফ অডিয়েন্স আসলো, তারা সিনেমাটা দেখলো, ব্যবসাটা দিল, বাট সোমবার থেকে কিন্তু আরও বেশি গ্রো কিন্তু করবে সিনেমাটা যদি ওয়ার টু একবার ট্যাঙ্ক করে যায়। এবং কুলি সিনেমাটাও যদি মানে ওয়ার টু ট্যাঙ্ক করে যায়, কুলিও একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং ধূমকেতুর ক্ষেত্রে এইটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ওভারল্যাপিং হচ্ছে না, অডিয়েন্স পুরোপুরি আলাদা। এবং দেব যতবার ক্ল্যাশের মুখে এসে তার অডিয়েন্স কিন্তু কোনো সিনেমার সাথে কিন্তু কোনো সিনেমার অডিয়েন্সের সাথে ওভারল্যাপিং হয়নি, যার জন্য তার সিনেমাটা কিন্তু ওয়ার্ক কিন্তু করে গেছে। অনেক সময় সিনেমা অনেক মানে বাইরের যেসব সিনেমা এসে সেগুলো ট্যাঙ্ক করে গেছে, এইসব কারণের জন্যও কিন্তু দেবের সিনেমা অনেক সময় গ্রো কিন্তু করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধূমকেতু একটা পজিটিভ সাইডে থাকবে, এবং ধূমকেতুকে আমি সবার আগে এগিয়ে রাখবো, কারণ দেখুন অনেক বছরের এটা মানে দীর্ঘ প্রতীক্ষা। দেখুন আমি বেশি এক্সাইটেড, যদি আমার পার্সোনালি জানতে চান তাহলে আমার পার্সোনালি হচ্ছে আমি কুলি নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড, কিন্তু ধূমকেতু নিয়েও কিন্তু আমি কম এক্সাইটেড নয়। কিন্তু ধূমকেতু মানে মানুষের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। এবার দেখার এই সিনেমাটাও হয় কেমন, এবং এই সিনেমাটা যদি ওয়ার্ক করে, আমি তো খুব মানে চাই যে এই সিনেমাটা ওয়ার্ক করুন। দেখুন একটা স্টার সেলিব্রিটি যারা আছে, অভিনেতা অভিনেত্রীরা যারা আছে, তারা পার্সোনাল লাইফে কোন আইডিওলজিতে বিশ্বাস করে, কোন দলের হয়ে তারা নাচানাচি করে, সেগুলো আমার দেখার দরকার নেই। হয়তো আমি পার্সোনাল লাইফে পছন্দ করি না, আমি পার্সোনালি দেবকে পছন্দ করি না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাও কখনো বলতে পারি না যে দেবকে পছন্দ করি না বলে দেবের সিনেমা হলে দেখতে যাবো না, বা দেবের সিনেমা না চলুক, আমি এটা কখনোই চাইবো না। তার মূলত কারণ হচ্ছে দেখুন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই এখন শোচনীয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমাতে তো একা দেব কাজ করছে না, বা একটা অনির্বাণ ভট্টাচার্য একা তো সেই সিনেমাতে কাজ করছে না, আরও 10 জন বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকে কাজ করছে, টেকনিশিয়ান আছে, অনেকে স্পট বয় আছে, তারপর অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা যারা ছোট থেকে বড় সবাই কিন্তু এই সিনেমার মধ্যে একটা কাজ করে। এবার তাদেরও তো রুজি রোজগার চলে এই সিনেমার থেকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা বলে দিতে পারি না যে এই সিনেমা দেখবো না বা এই সিনেমা চলা উচিত নয়, কারণ আমি চাইবো যে এই সিনেমাটা ওয়ার্ক করুক বক্স অফিসে। তাহলে কি হবে, আমাদের বাংলা সিনেমার গ্রো হবে, আমাদের বাংলা সিনেমা আগে এগিয়ে যাবে। তাই এই ছিল ওভারঅল বক্তব্য। তার ধূমকেতুর সাথে মূলত অডিয়েন্সের কোনো ওভারল্যাপিং নেই, ধূমকেতু একটা পজিটিভ সাইডে আছে, বাট একটা ছোটোখাটো হলেও এফেক্ট কিন্তু পড়বে, কারণ দুটো ইভেন্ট ফিল্ম আছে, ওয়ার টু এবং কুলি। এবার দেখার বাদ বাকি কী হয়, দেখুন আমি বক্স অফিস তো একটা অনুমান করতে পারি, বাট আমি বক্স অফিস বলে দিতে পারি না যে এই সিনেমাটা ওয়ার্ক করবে, এই সিনেমাটা ওয়ার্ক করবে না, এই সিনেমাটা ফ্লপ হবে, এই সিনেমাটা ডিজাস্টার হবে, এই সিনেমাটা সুপার হিট হবে, বাম্পার হিট হবে। আমি এটা এখানে বসে বলতে পারি না, কারণ সিনেমার বিজনেসটা হচ্ছে জুয়া খেলার মতন, কখন কি হয়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আজকে সাইয়ারা সিনেমাটা এমনভাবেই বক্স অফিসে চলে গেল, মেকার্সরাও ভাবতে পারেনি যে এইভাবে সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করবে, বা যে পরিচালক মোহিত সুরি, সেও কিন্তু ভাবতে পারেনি, মোহিত সুরি, যে এই সিনেমাটা এইভাবে বক্স অফিসে ইনকাম করতে পারবে।
তাই এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এবার দেখার যে কোন সিনেমাটা অ্যাকচুয়ালি তো বক্স অফিসের নিরিখে এগিয়ে থাকে এবং কোনটা পিছিয়ে থাকে সেটাই হচ্ছে দেখার। কিন্তু একটা বড় ক্ল্যাশ হতে চলেছে 3টে সিনেমার। আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং কোন সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়াল সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। নিচে কমেন্ট বক্স অবশ্যই খোলা রইল আপনাদের জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।